আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। কথা হচ্ছিল অপারেশন মহাকালী নিয়ে। এখন অপারেশন মহাকালীটা কি? কালকে শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারীর সঙ্গে একলা বসেছিলেন অমিত শাহ। প্রায় 40 মিনিট তাদের মধ্যে কথাবার্তা হয়। শাহ মোটামুটি কতগুলো নির্দেশ দিয়ে গেছেন। সেই নির্দেশগুলোকে নাম দেওয়া হয়েছে, এই নির্দেশিকাটার নাম দেওয়া হয়েছে মহাকালী, অপারেশন মহাকালী। এই অপারেশন মহাকালীর মধ্যে যেগুলো পড়ছে সেটা হচ্ছে, আমি ধীরে ধীরে একটা একটা করে বলে যাই। এক হচ্ছে, আমাদের এখানে সমস্ত কোম্পানিগুলোকে বলে দেওয়া হবে এখন থেকে হালাল কিছু লেখা যাবে না। প্যাকেটের গায়ে হালাল বলে কিছু লেখা যাবে না। যা বেরিয়ে গেছে। নতুন করে যে প্যাকেট ছাপা হবে সেখানে হালাল ফুড বলে কিছু লেখা হবে না। দুই হচ্ছে, কলকাতায় 3টে ভাষায় সাইনবোর্ড লিখতে পারবে, বাংলা, হিন্দি এবং ইংরেজি। তার কারণ হচ্ছে, হিন্দি হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা, আর ইংরেজি লিখতে হয় এই কারণেই, কারণ অনেক বিদেশি এখানে আসেন যারা হিন্দি বা বাংলা বুঝতে পারেন না, তাদের জন্য এই ইংরেজিটা। কোনো উর্দু ভাষায় সাইনবোর্ড কলকাতার বুকে রাখা যাবে না। নাম্বার 3, আমাদের এখানে প্রচুর মসজিদ আছে। শিয়াদের মসজিদ আছে, সুন্নিদের মসজিদ আছে, দেওবন্দীদের মসজিদ আছে, সব মসজিদ আছে আলাদা আলাদা করে। এই মসজিদগুলোতে নির্বাচনের ফল বেরোনোর পর থেকে সব জায়গায় নজরদারি করা হয়েছে, সব কটাতে। আগে থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নির্দেশটা জারি করে রেখে দিয়েছিল। এই মসজিদগুলোর ভেতরে প্রচুর অস্ত্রশস্ত্র লুকানো থাকে দাঙ্গা করার জন্য। গতকালকে শাহের সঙ্গে কথা বলার পর শুভেন্দু অধিকারী সমস্ত ডিজি এবং কমিশনারেটের যত কমিশনার, কলকাতা পুলিশের কমিশনারেট যত আছে বিভিন্ন আমাদের জেলাগুলোতে, সে কমিশনারের কর্তাদের ডেকে পাঠিয়ে একটি বৈঠক করে এই নির্দেশিকার কথা জানিয়ে দেন। এবং শাহ একটা কথা বলে গেছেন, যা করবেন আইনের মধ্যে থেকে করবেন, আইনের বাইরে গিয়ে কিছু করবেন না। এর পরবর্তী হচ্ছে মাদ্রাসাগুলোর মধ্যেও কিন্তু অস্ত্র থাকে, এবং মাদ্রাসায় বলা হয়েছে যে মূল শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষা এক করে দেওয়া হবে। তাদের কি সিলেবাস আছে না আছে সেগুলো এতদিন পর্যন্ত কোনো তার উপরে নজর দেওয়া হতো না। মাদ্রাসার শিক্ষা বোর্ড আলাদা রয়েছে, মাদ্রাসা নিয়ে কোনো সমস্যা নেই, মাদ্রাসায় চলুক তার মতো, কিন্তু মূল শিক্ষার সঙ্গে মাদ্রাসাকে যোগ করতে হবে। আর মূল শিক্ষার যে মান, সেই মান অনুযায়ী মাদ্রাসার শিক্ষককে শিক্ষক হিসেবে নিয়োজিত করতে হবে। সে আপনি হিন্দু করতে পারেন, আপনি মুসলমান করতে পারেন। মাদ্রাসা বোর্ডে অনেক হিন্দুও শিক্ষক রয়েছে, আন্ডারে অনেক মুসলমান শিক্ষক রয়েছেন। কিন্তু খালি কোরআন পড়লে মাদ্রাসাতে হবে না, মূল শিক্ষায় ফিরে আসতে হবে। এবং মাদ্রাসার মধ্যে সমস্ত তল্লাশি চালানো হবে। কোথাও কোনো অবৈধ অস্ত্র, মাদ্রাসা এবং মসজিদ কোথাও কোনো অবৈধ অস্ত্র পেলে মসজিদের যিনি ইমাম আছেন তিনি প্রথম অ্যারেস্ট হবেন। কারা অস্ত্র রেখেছে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে বার করা হবে। অর্থাৎ যত অস্ত্র ভান্ডার রয়েছে না
মুসলিমদের হাতে সব ওই অস্ত্র ভাণ্ডার কিন্তু ওই মসজিদগুলোতে রাখা আছে। যদিও দেওবন্দিরা রাষ্ট্রবাদী মুসলমান, কিন্তু তারাও এই তালিকা থেকে বাদ যাচ্ছেন না। অর্থাৎ সরকার কোনো রকম রিস্ক নেবে না। যেখানে যত মন্দির আছে বা মসজিদ আছে, সেই মসজিদ প্রত্যেক কটাকে ধরে 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 একবারে পরীক্ষা করা হবে। দরকার হলে মাটি পর্যন্ত খোঁড়া হবে। এবার আসুন পুরাতত্ত্ব বিভাগের। পুরাতত্ত্ব বিভাগকে কাজে লাগানো হবে। এটা হয়তো এখনই হবে না, এটা কদিন বাদে হয়তো হবে। পুরাতত্ত্ব বিভাগকে কাজে লাগানো হবে। কোন কোন মসজিদের নিচে আগে বাইরে দিয়ে টেস্ট করে দেখা হবে হিন্দু দেবদেবতার মূর্তি রয়েছে, এবং প্রত্যেকটা মসজিদের কাগজপত্র দেখাতে হবে। মসজিদ বৈধ জমির ওপরে আছে না অবৈধ জমির ওপরে আছে। অবৈধ জমির ওপরে যদি থাকে তাহলে সেই মসজিদকে গুড়িয়ে দেওয়া হবে। যদি অবৈধ মসজিদ হয়, সে যে এলাকাতেই হোক, সে যদি মেটিয়াবুরুজে হয় সেখানেও হবে, সে যদি দক্ষিণ চব্বিশ পরগনাতে হলে, উত্তর চব্বিশ পরগনাতে হলেও সেখানেও হবে। এগুলো হলো। এইবার হচ্ছে গিয়ে অপরাধের ফাইলে আসুন। এই 2014 পর, ওই 2011 পর 2026 পর্যন্ত যত সংখ্যাটা যা শোনা যাচ্ছে, অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, 321 জন টোটাল বিজেপি কর্মী মারা গেছেন। এই 321 জন বিজেপি কর্মীর মৃত্যুর প্রত্যেক কটার ফাইল খোলা হবে, এবং সবার আগে ফাইল খোলা হবে সেটা হচ্ছে অভয়ার, আরজিকরের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে অভয়ার মা বিজেপি ক্যান্ডিডেট হিসেবে জিতেছেন, তিনি হবেন। সরকারিভাবে এখনো পর্যন্ত সমস্ত মন্ত্রীর নাম ঘোষণা না হলেও বেসরকারিভাবে কিছু শোনা যাচ্ছে, কিন্তু সেটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। আগে সরকারিভাবে সমস্ত ঘোষণা হোক। বেসরকারিভাবে অনেক কিছু আপনার মোবাইলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তাই ওই নিয়ে আমি আর কোনো কথা বলবো না। এবং সব থেকে বড় হচ্ছে এটা, এই যে 34টা প্লট কালীঘাটের, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি যে 34টা প্লট যেটা দখল করেছেন এবং জোরজার করে, তাদের আসল মালিকদের খুঁজে বার করা হবে। আসল মালিক কারা? একটা রঙের দোকান থেকে অত 100 কোটি টাকার না কত কোটি, আমি সঠিক জানি না, নানান রকম হিসেব শোনা যায়, অত বড় বাড়ি এসকালেটর দিয়ে করা সম্ভব নয়। তাই তার আইটি ফাইলের একদম পূর্ণাঙ্গ চেকিং হবে। সেখানে আইটির লোকেরা ঢুকবে। এতদিন তো ঢুকতে পারিনি, এবার ঢুকবে। এবং মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের যে কাগজপত্র সরিয়েছিলেন, সেই কাগজপত্র নিয়ে যে মামলাটি হয়েছিল, সেই মামলাটি এখন ফাস্ট ট্র্যাক কোর্টে পাঠানো হবে। হাইকোর্টের আন্ডারেই ফাস্ট ট্র্যাক কোর্টে পাঠানো হবে। এই যতগুলো আমি বললাম এই অপরাধ সংক্রান্ত, 321 জন মারা যাওয়া, তারপরে তো আপনার এই যে কি বলে অভয়া, তারপর যাদের জোর করে জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, ছিনিয়ে নিয়ে সেখানে নিজেদের নাম লিখিয়ে নেওয়া হয়েছে, কেউ স্বইচ্ছা ওইখানে জমি দেয়নি, নামমাত্র পয়সা দিয়ে তাদের কাছ থেকে জমিগুলো জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের অরিজিনাল মালিককে খুঁজে বের করে
তাদেরকে দিয়ে কোর্টে কেস ফাইল করানো এবং আইটি ডিপার্টমেন্টকে কাজে লাগানো, যে কোথা থেকে আয় এসছে। আয় বহির্ভূত যদি কোনো সম্পত্তি হয়, তাই সেই সম্পত্তি কিন্তু সরকার বাজেয়াপ্ত করবে। আর সব থেকে বড় জায়গায় যেটা ফাঁসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছেন আইপ্যাকের যে মামলা হয়েছে। তিনি আইপ্যাকের দপ্তরে যখন ইডি আয়কর হানা দেয়, সেই সময় তিনি ঝাঁপিয়ে গিয়ে ওখানে নিজের পুলিশ বাহিনী নিয়ে গিয়ে, নিজের অনুগত পুলিশ বাহিনী নিয়ে গিয়ে তিনি সমস্ত ফাইলপত্র বগল দাবা করে তিনি বাইরে এসে আবার প্রেস কনফারেন্সও করেছেন, ফলে কথাও বলেছেন, ফলে অস্বীকার করা কোনো জায়গা নেই। এছাড়া ইডি এবং আইটি তারা পৃথকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুটি মামলা করেছিলেন। সেই মামলা দুটো আপনার যাবে এতে ফাস্ট ট্র্যাক কোর্টে, এবং অভয়ের মামলাও যাবে ফাস্ট ট্র্যাক কোর্টে। সুতরাং একদিকে যেমন অস্ত্র খুঁজে বার করা হচ্ছে দাঙ্গা বন্ধ করার জন্য, কারণ যে কোনো সময় উস্কানি হতে পারে, উস্কানি হলে দাঙ্গা হতে পারে। দাঙ্গা ঠেকানোর জন্য প্রথম হচ্ছে যত মস্তান আছে তাদেরকে অ্যারেস্ট করো আর অস্ত্র উদ্ধার করো। যদি আইনি অস্ত্র থাকে, লাইসেন্স প্রাপ্ত অস্ত্র থাকে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু বেআইনি অস্ত্র, সে তরোয়াল থেকে আরম্ভ করে চাকু অবধি যা পাওয়া যাবে সব কিন্তু বাজেয়াপ্ত হবে। এবং মসজিদের যিনি ইমাম, তাকে সদুত্তর দিতে হবে, না দিতে পারলে তিনি কিন্তু হাজতবাস করবেন। আপাতত এইটা ঠিক হয়েছে এবং এই কাজটা কিন্তু 15 দিনের মধ্যে করতে হবে, এটা একদম সময় বেঁধে দেওয়া হয়েছে। পুরসভার সংশ্লিষ্ট কর্মীদের বলে দেওয়া হয়েছে, পুরসভার মেয়র থাকতে পারেন, ফিরহাদ হাকিম, যতক্ষণ না আবার নির্বাচন হচ্ছে মেয়র থাকতে পারেন, কিন্তু কর্মীদের বলে দেওয়া হয়েছে, কারণ সবাই তো পে কমিশনের জন্য বসে আছেন, তাদেরকে সব বলে দেওয়া হয়েছে কাজ করে দেখাতে হবে। আচ্ছা, ফুড চেকিং, যেটা দিয়ে একেবারে কেউ মাথা ঘামাতো না, ফুড চেকিং ডিপার্টমেন্টকে শক্তিশালী করে দেওয়া হচ্ছে আরো, যে কোথাও কোনো ভেজাল রং মেশানো হচ্ছে কিনা, কোথাও মাংস অন্য মানে মাংস অনেক সময় দেখা যায় যে মুসলিম দোকানে আপনার গরুর মাংস পাঁঠার মাংসের বলে চালিয়ে দেওয়া হয়। আপনি পাঁঠার মাংস বলে মাটন বলে খাচ্ছেন, কিন্তু আসলে হচ্ছে সেটা গরুর মাংস। পাঁঠার মাংসের ফাইবার মোটা, ছোট গরুর মাংসেরও ফাইবার মোটা, আপনি ধরতেই পারবেন না। তার সঙ্গে এমন বিরিয়ানি মশলা থাকবে। এই রিপোর্টগুলো নিশ্চয়ই সরকারের কাছে আছে, সরকার তার ভিত্তিতে করছে। এই সমস্তটা মিলিয়ে একটা অপারেশন, যেটা 15 দিনের মানে 2 সপ্তাহের মধ্যে হতে যাচ্ছে, সেটার নাম দেওয়া হয়েছে অপারেশন মহাকালী। এই অপারেশন খুব শিগগির শুরু হবে। বাংলাদেশে হয়তো হইচই হবে, এই চূড়ান্ত হিন্দুত্ববাদী মুসলমানদের ওপরে আঘাত নেমে আসছে। মুসলমানের ধর্ম পালন করুন না, মসজিদের মধ্যে অস্ত্র রাখার দরকারটা কিসের? সে প্রশ্নের জবাব দিতে পারবেন? বাংলাদেশে যারা মুসলিম, যারা সমালোচনায় মুখর হবেন, তারা আগে এই কথাটার উত্তর আগে দেবেন। সে মসজিদ কি অস্ত্র ভান্ডার রাখার? ওখানে যান ভগবানের নাম করতে, অস্ত্র কিসের জন্য লাগে? এ সমস্ত বাজে সমস্ত মন্তব্য বাংলাদেশ থেকে না করাই ভালো। যত বাজে মন্তব্য করবেন তত সময় আমাদের সঙ্গে সম্পর্ক আরো খারাপ হবে। সুতরাং সাধু সাবধান। আপনারা দেখতে থাকুন আগামী দিনে কি কি হয়। সবাই ভালো থাকবে। আওয়ামী লীগ কি ভেঙে যাচ্ছে? এমন একটি হতাশাব্যঞ্জক খবর জানালেন আমার এক ঘনিষ্ঠজন।
গ্রামের মানুষ অতিশয় বৃদ্ধ, তার আফসোস জীবনের শেষ প্রান্তে এখন আওয়ামী লীগটা ভেঙে যাবে, এটা দেখে পরপারে যেতে হবে। সে বিষয় নিয়ে আজ কথা বলতে চাই। আওয়ামী লীগের জন্ম 1949 সালে। সেদিক থেকে আওয়ামী লীগের বয়স 77 বছর। এই 77 বছরের আওয়ামী লীগে যারা বর্ধিষ্ণু নেতা ছিলেন, বিশেষ করে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, তারা কিন্তু একটা সময় আওয়ামী লীগকে ছেড়ে চলে যান। শেরে বাংলা একে ফজলুল হক বার্ধক্যজনিত অবস্থার কথা বলে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শান্তি সম্মেলনে, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী চিকিৎসার জন্য। পরবর্তীতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ ত্যাগ করে কাকমারি সম্মেলনের ভিতর থেকে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। অপেক্ষাকৃত তরুণ বয়স্ক শেখ মুজিবের কাঁধে পড়ে আওয়ামী লীগের দায়িত্ব। তিনি দলটাকে অসাম্প্রদায়িক করার জন্য মুসলিম শব্দটা বাদ দিলে কিছু রক্ষণশীল নেতারা আওয়ামী লীগ ছেড়ে চলে যান। তিনি যখন বাঙালির মুক্তির ম্যাগনা কার্টা 6 দফা ঘোষণা করেন, তখন কিছু নেতারা 21 দফার পক্ষে ছিলেন। সে কারণে বঙ্গবন্ধুকে 6 দফা ঘোষণা করতে হয় তাদেরকে বাদ দিয়েই। এর পরবর্তীতে আইয়ুবের মার্শাল্লাহ বিরোধী আন্দোলন, 62 শিক্ষা কমিশন আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনেও কেউ কেউ বিরোধিতা করে বলেছিল নির্বাচনে যাওয়া ঠিক হবে না। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি জনগণের সত্যিকার অর্থে প্রতিনিধি কিনা সেটা ভোটের মাধ্যমে নির্ধারিত না হলে আমার কথা বিশ্ব বা অন্যান্যরা কেনই বা শুনবে। সেই 70-এর নির্বাচনে বিরোধিতা করার একটা পক্ষ কিন্তু ছিল। মহান মুক্তিযুদ্ধ যখন শুরু হওয়ার প্রেক্ষাপট, তখনও কিন্তু নানা রকম পরিকল্পনা পরামর্শ ছিল। বঙ্গবন্ধু অবিচল ছিলেন, তার দূরদর্শী দৃষ্টি, তার অভীষ্ট লক্ষ্য নিয়ে তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন যে আর যদি হুকুম দেবার নাও পারি, তোমরা কি কি করবে। চূড়ান্ত হয়ে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পরিণতিতে বলেছিলেন, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। অর্থাৎ তিনি সব ব্যবস্থা করে রেখেছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময়ও একটি পক্ষ বিপ্লবী সরকার হবে না স্বাধীন বাংলা সরকার হবে, এ নিয়েও কিন্তু নানা বিড়ম্বনার সৃষ্টি করেছিলেন। সেখানে বসে কেউ কেউ কিন্তু পাকিস্তানের সঙ্গে একটা কনফেডারেশন গঠন করা যায় কিনা সে চেষ্টা করেছিলেন। দেশ স্বাধীন হবার পরেও নানা রকম অপচেষ্টা থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু তার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয় ভিত্তিতে একটি রাজনৈতিক দলের পরিকল্পনা প্রণয়ন করেন। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জাতীয় ঐক্যের যে প্ল্যাটফর্মটা ছিল, সেই প্ল্যাটফর্ম থেকে কমিউনিস্ট পার্টি এবং অন্যান্যরা আলাদা হয়ে যায়। এই ইতিহাসটাকে আমাদের মনে রাখতে হবে। আবার আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার পরে সেখানে কিন্তু আবার দুর্ভাগ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়। জনাব আব্দুল মালেক উকিলের নেতৃত্বে একটি ধারা, জনাব মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আর একটি ধারা, এবং পৃথকভাবে 2টি ধারা নির্বাচন পর্যন্ত করে। ফলে 1979 সালের যে পার্লামেন্ট হয়, সেই পার্লামেন্টে আওয়ামী লীগ মালেক, আওয়ামী লীগ মিজান, এভাবে 2টি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব হয়। এর পূর্বেও কিন্তু একই জাতীয় অবস্থার সৃষ্টি হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে, খন্দকার মোস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতারা কিন্তু ডেমোক্রেটিক লীগ করেছিলেন। আমেনা বেগমের নেতৃত্বে কিন্তু জাতীয় লীগ করা হয়েছিল। আওয়ামী লীগের হেভিওয়েট নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে কিন্তু বিশাল সংখ্যক নেতারা চলে গিয়ে গণতান্ত্রিক ফোরাম, পরবর্তীতে গণফোরাম নাম দিয়ে আলাদা রাজনৈতিক দল করেছিলেন। আওয়ামী লীগের নেতা কোরবান আলী জাতীয় পার্টিতে যোগদান করেছিলেন, আরো কিছু নেতারা বিভিন্ন দিকে গিয়েছিলেন। ছাত্রলীগের কেউ কেউ জিয়াউর রহমানের দলে যোগদান করেছিলেন। বিভিন্নভাবে কেউ কেউ ক্ষমতা হালুয়া দুটির লোভে এদিক ওদিক গিয়েছিলেন। এরপরে যদি আসি, শেখ হাসিনা দেশে আসার পরে অস্থির আওয়ামী লীগ, ভেতরে ভেতরে নেতৃত্বের কোন্দলের আওয়ামী লীগকে তিনি কিন্তু সুসংগঠিত করেছিলেন। তার নেতৃত্বেই আওয়ামী লীগ সুদৃঢ় হয়েছিল 75-এর পরে সর্বপ্রথম। তিনি আওয়ামী লীগকে 21 বছরের রাজপথে থাকা অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতা এনে বঙ্গবন্ধুর আদর্শের জয় বাংলার আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছিলেন। যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছিলেন,
বুদ্ধিজীবী হত্যার বিচার করেছিলেন, নানাভাবে তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করে প্রগতিশীল ধারায় নিয়ে এসেছিলেন। আপনাদের নিশ্চয়ই ভুলে যাবেন না, 1/11 2007 সালে আবার আওয়ামী লীগের ভিতরে সংস্কার নাম দিয়ে একটি ভিন্ন ধারা সৃষ্টির অপচেষ্টা হয়েছিল, কিন্তু কর্মীদের কঠোর প্রতিরোধের মুখে সেই ধারা কিন্তু সফল হতে পারেনি। একটা এ কারণেই বললাম, 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে টোটাল নেতৃত্ব সহ বিনাশ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্তত 21 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধু পরিবারকে দুর্নীতিবাজ সাজাবার জন্য চেষ্টা করা হয়েছে। 1/11 সরকার দুর্নীতির মামলা দিয়ে বিরাজনীতিকরণের চেষ্টা করেছে, কেউ কিন্তু সফল হয়নি। আওয়ামী লীগের সফলতার মূল ভিত্তিটা হচ্ছে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীরা। মনে রাখবেন, আওয়ামী লীগ যারা করে এরা জন্মের থেকে আওয়ামী লীগ। 1949 সালে যদি কারো বয়স 18 হয়ে থাকে, তার বয়স এখন 95। তাহলে 18 না হলে তার রাজনৈতিক দল করার মতো পরিপক্কতা আসে না। তাহলে জন্ম থেকেই যারা আওয়ামী লীগ করে আর এর পরবর্তীতে যারা আওয়ামী লীগ করে, তারা কিন্তু কিছু বিরোধী দল, কিছু স্বাধীনতা বিরোধী পন্থী, কিছু জাসদ, কিছু মুসলিম লীগ, কিছু অতিবাম, এভাবে আওয়ামী লীগে আসেন নাই। আওয়ামী লীগ যারা করেন এরা আওয়ামী লীগের জন্ম থেকে আওয়ামী লীগ করেন, আর নতুন প্রজন্ম যারা, তারা নিজেদের জন্ম থেকে আওয়ামী লীগ করে। কাজে আওয়ামী লীগের ভিতরে 2 চিমটি এখান থেকে আনা, 2 চিমটি এখান থেকে আনা, কিছু বাইরের থেকে আনা, এভাবে কিন্তু আওয়ামী লীগ না। আওয়ামী লীগ যারা করে এরা জন্ম থেকে আওয়ামী লীগ, আমৃত্যু তারা আওয়ামী লীগ করবে। আর তাদের মৌলিক ভিত্তিটা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ, ভালোবাসার নেতৃত্ব বঙ্গবন্ধু, ঐক্যের নেতৃত্ব শেখ হাসিনা। আর আওয়ামী লীগের যে পিলারটা, স্তম্ভটা, সেই স্তম্ভটা হচ্ছে কোটি কোটি মানুষ। এই কোটি কোটি মানুষ কখনো আওয়ামী লীগ ছেড়ে যায়নি। অনেক সময় অনেক নেতারা আওয়ামী লীগ ছেড়ে গেছেন, নেতারা বিভাজনের চেষ্টা করেছেন, কর্মীদের কারণে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে। টর্চ লাইট দিয়ে খুঁজেও তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বঙ্গবন্ধু অতি তাত্ত্বিক নেতা ছিলেন না, কিন্তু তার দূরদর্শী দৃষ্টি, বাঙালির মনকে রিড করা, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর নগর বন্দরের মানুষকে বুঝতে পারা, ধনী দরিদ্রে বুঝতে পারা, এই যে রাজনীতির স্টাডিটা তার ছিল, সেই স্টাডিটাই হচ্ছে আওয়ামী লীগে বঙ্গবন্ধুর দর্শন। সেই দর্শনের ভিত্তিটা ছিল জাতীয় 4 মূলনীতি, যেটাকে ধারণ করেছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা। কেউ কেউ ছোট ছোট পোর্টালে বলেন আওয়ামী লীগ ভেঙে যাচ্ছে, কেউ বলেন আওয়ামী লীগ দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, কেউ বলেন নেতারা চায় আওয়ামী লীগ, কিন্তু বঙ্গবন্ধু পরিবার সে আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়তে চায় না। এই জাতীয় অখ্যাত পোর্টাল কখনো কিছু নেতাদের অভিযুক্ত করে, কখনো দেশের ভিতরে কিছু অজ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক এরকম ভাবে বিভ্রান্তি সৃষ্টি করে। আমি আওয়ামী লীগের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের বলবো, আওয়ামী লীগের প্রাণ শক্তি কর্মীরা, আওয়ামী লীগের ঐক্যের ইস্পাত কঠিন প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর উত্তরসূরিরা আছে, আমরা যারা বঙ্গবন্ধুর কর্মী আছি, তারা কোনোভাবে বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগ ভাঙবেও না, আওয়ামী লীগ মস্কাবেও না। আওয়ামী লীগের 77 বছরের ইতিহাসে যতবার প্রচেষ্টা নেওয়া হয়েছে, কোনোবারই কেউ সফল হয়নি। আওয়ামী লীগ ভাঙবেও না, মস্কাবেও না। আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, তাদের সন্তানরা শুধু রক্তের উত্তরসূরি না, আদর্শের উত্তরসূরি। তারা আছে, ভয় কিসের? আমাদের একজন শেখ হাসিনা আছে, আমাদের একজন শেখ রেহানা আছে। বিশ্বাস রাখুন তাদের উপরে। অবিশ্বাস্যকে সফল করার, অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার নেতৃত্ব শেখ হাসিনা। দুর্ভাবনার কোনো কারণ নেই। অখ্যাত অজ্ঞাত ভিডিও পোর্টাল অথবা ফেসবুকের লিংক থেকে ভয় পাবেন না। বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আবার আমাদের ঋতগৌরব আমরা পুনরুদ্ধার করব। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে, এবং শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ থাকবে ইনশাআল্লাহ। জয় বাংলা। আওয়ামী লীগের তৃণমূল কারা? আমরা আম জনতা যারা আছি, আমরা যারা দেখি যে আওয়ামী লীগের তৃণমূল বলতে আমরা তাদেরকেই বুঝাচ্ছি
যারা গত 17 বছর কোনো কমিটিতে ছিল না, কোনো হাই হাই খাও খাওয়াতে ছিল না, কোনো কিছুতেই ছিল না। কিন্তু এই আওয়ামী লীগের দুর্দিনে এসে, আওয়ামী লীগ যখন পুরোপুরি আপনার নেতারা কেউ নেই, মাঠে নেই, নেতারা কোথায়, কে কোথায়, মাঠে নেই। অবশ্য একদম যে সব নেতারা মাঠে নেই তা না, কিছু কিছু নেতা জেলে আছে, কিছু কিছু নেতা হয়তো আছে আপনাদের সাথে খোঁজখবর রাখছে। মানে তাদের সেই দলীয় যে ছিল, যেমন এক একজনের যে ফ্যান ফলোয়ার ছিল, যেমন এক একজন নেতা নামলে, যেমন নেতা সকালবেলা ঘর থেকে ঘুম থেকে উঠলে এখানে শত শত নেতাকর্মী, নেতা কোথাও গেলে তার পেছনে হাজারো কর্মী, সেই অবস্থার সেসব নেতারা কেমন জানি হাওয়ায় মিলিয়ে গেছে, ওই যে কর্পূরের মতো। বা আপনার আরেকটা বলতে পারেন যে ওই যে আমরা শরীরে যে বডি স্প্রে মতো উড়ে গেছে, মানে দিলাম 1 ঘন্টা পর আর নাই। সেই অবস্থায় যারা এতদিন কোনো কিছু খায়নি, কোনো কিছু আগেও ছিল না, পিছিয়েও ছিল না, তারাই আজকে মিছিল মিটিং করছে, তারাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে, জেল খাটতেছে, ঘর বাড়ি ভাঙছে, ফ্যামিলির সাথে থাকতে থাকতে বাবা মা অত্যাচারিত হয়েছে। এই অবস্থা এদেরকে আমরা মূলত তৃণমূল বুঝি। তা ঘটনা হচ্ছে, আসলে তৃণমূল যাদেরকে বুঝি তারা কি আসলেই তৃণমূল, আসলেই তৃণমূল কিনা, বা তাদের প্রতি কি এখনো আমাদের সেই সমস্ত নেতারা কি আসলে সেইভাবে কি তাদেরকে সম্মানটা দিচ্ছে কিনা। যেমন আপনার একটা এক্সাম্পল দেই, আপনারা অনেকেই যান এই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম গ্রুপে অনেকেই যান কথা বলতে, এবং তখন দেখবেন যে সেখানে একটা পোস্টার দেওয়া হয়, ধরেন অমুক ভাইয়ের প্রধান অতিথি, মানে বিশাল নেতা, এরপরে সভাপতিত্ব করবেন অমুক ভাই, আরও 4-5 জনের নাম আসলো আজকে ভাইয়ের বক্তৃতা শুনতে, তৃণমূলের সাথে কথা বলবেন ভাই, ভাই তখন আসেন। তো নেতাজি যখন আসেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি আসার আগে আপনাদের সবাইকে ওই বিভিন্ন নেতারা বলেন যে আপনারা সবাই 1 মিনিট করে বলবেন, 30 সেকেন্ড বলবেন, এর বেশি বলতে পারবেন না। তখনও নেতা আসে নাই, মিটিং শুরু হলো ধরেন সন্ধ্যা 7টায়, 10টা পর্যন্ত মিটিং চলে, এক একজন বলতেছে আমি অমুক জেলার নেতা, আমি তমুক জেলার নেতা। এরপরে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আইসা পৌঁছান, তখন উনি আর কারো কথা শুনেন না, বা শুনলেও ওই সময় দেওয়া হয় ওই কোনো সেন্ট্রাল লিডারের চামচা, কোনো ওয়ার্ড, কোনো থানা বা কোনো উপকমিটির নেতারা, ওনারা একটু জ্ঞানগর্ভ বক্তৃতা দেন, 2 মিনিট হোক আর 3 মিনিট হোক, এবং ওনারা বুঝান যে নেতা আমরা সব সামাল দিয়ে ফেলেছি, কোনো সমস্যা নাই। কারণ ওনারা বলার পরে এরপরে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিয়ে আস্তে শেষ। এই তো হয়। তো এখন আসেন যে তৃণমূল, আমি যেটা আগেই বলছিলাম যে তৃণমূলকে নিয়ে এমন কোন একটা পোস্টার কি হইতে দেখেছেন যা আজকে তৃণমূলের এই কর্মী আসবে, যারা জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, মিছিল মিটিং করেছে, তারা আসবে, সুতরাং নেতাজিও আসবেন, নেতাজি আপনিও কথা বলবেন, আপনি হয়তো প্রথমে বলবেন আগে যেমন তৃণমূল বলছে, এবার আপনি কথা বলবেন, এরপর আমার এই তৃণমূলের 3 জন 4 জন 5 জন বা 2 জন, একজনই আসবে, তার কথা আপনারা সবাই শুনবেন, সে কি কি বলতে এটা শুনবেন, এরপরে মিটিং শেষ হবে। হইতে দেখছেন এখন পর্যন্ত? দেখেন নাই। আর যদি এভাবে কেউ করে, সেই মিটিংয়ে কোনো নেতা আসবে না, বলবে হ্যাঁ আমি এত বড় সেন্ট্রাল লিডার, আমারে বাদ দিয়া তুমি তৃণমূলের বেটা জেল খেটে আসছে 16 মাস 18 মাস, এখন সে এসে এখানে কথা বলবে, আমি তার কথা শুনতে আসছি কিনা। এটা হচ্ছে, এরকমই হবে, ঠিক না? দেখি, যদি আপনারা আমার কথা যদি মনে না ধরে বা আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে কালকে চেষ্টা করেন, যে কোনো একজন নেতাকে বলেন, প্রস্তাব দেন যে নেতাজি আপনি আসবেন, অতীতে যেমন আপনি বক্তৃতা দিয়ে মিটিং শেষ হইতো এবং সবাই আপনার কথা শুনছে এবং আমাদেরকে চান্সই দেয় না, আমরা 1 মিনিট করে আগে কথা বলছি, যত ওই যে বিভিন্ন কমিটির সভাপতি, থানা, ওয়ার্ড, ওই মহানগর কমিটির নেতারা এসে বক্তৃতা দিছে, এরপর আপনার বক্তৃতা দিয়ে শেষ, এরকম হবে না। এবার আপনি আমাদের মতন আসবেন, আগে থেকে আপনারা আপনাদের ছোটোখাটো বক্তৃতা দিবেন, এরপরে যায় আমরা কথা বলবো 2 জন বা 3 জন। তার মানে প্রধান অতিথি আমরা, আর আপনারা সব বিশেষ অতিথি থাকবেন। এইভাবে করে দেখি বলেন তো কোনো নেতাকে, কোনো নেতা আসার জন্য রাজি হয় কিনা? হবে না। এই জন্যই বলছি, এখনো কি আসলে তৃণমূল কর্মী বলে বলে কি শুভঙ্করের ফাঁকি দেওয়া হচ্ছে কিনা, বা এই যখন ঘটনা, তার কারণ হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় দেখবেন নেত্রীও আসে, নেত্রীও কিছু কিছু মিটিংয়ে আসে। এখন নেত্রী সর্বশেষ ওনার বক্তব্য দিবেন, উনি বুঝে ঠিক আছে, কিন্তু ওই সময় নেত্রী যখন আসে, নেত্রীর সামনে, নেত্রী আসার পরে যদি 15 মিনিটের সময় থাকে যে নেত্রী এসে যান, 15 মিনিট কথা শুনবেন, ওই সময়
কোনো সেন্ট্রাল লিডার বা কোনো ওয়ার্ড থানা বা মহানগর কমিটির নেতা ছাড়া বাকি তৃণমূলকেও কথা বলতে পারেন? আসলে আপনারা কি বলতে পারছেন নেত্রীর কান পর্যন্ত যে নেত্রী এই সমস্যা, নেতারা এই করছে? সেই চান্স আপনাকে দিবে না। সেই চান্স আপনাকে দিবে না কে? সেটা নেত্রী না। সেই চান্স আপনাকে দিবে না ওই সব ওই যে চাটুকার গ্রুপ যারা ওই যে অতীতের মতো এখনো ফেসবুক মেসেঞ্জার বা আপনার অন্যান্য গ্রুপ কলগুলোকে মেনটেন করে। তারাই দিবে না আপনাদের, কারণ হচ্ছে যে ওরা চায় না যে নেত্রীর কান পর্যন্ত আপনার কথা পৌঁছাক। কারণ ওরা তো সার্বক্ষণিক, ওরা তো নেত্রী আসার সাথে সাথে নেত্রী আমি অমুক জেলার অমুক থানার অমুক ওয়ার্ডের অমুক নেতা, আমি বিশেষভাবে হাজারো ছেলেকে সহযোগিতা করেছি, 3,000 ছেলে জামিন পেয়ে এসেছে, আমি আমার টাকা দিয়ে করেছি, এগুলোই বলবে। কিন্তু এইটা নেত্রী পর্যন্ত বুঝতে দিবে না যে আপনি আপনার বাপের জায়গা জমি সম্পত্তি বেচিয়া, আপনি 18 মাস থানায় থাকিয়া জেল খাটিয়া আপনি নিজ চেষ্টায় বেরিয়ে এসেছেন, কোনো নেতা আপনার খবর নেয়নি। এই খবর নেত্রী কান পর্যন্ত অতীতও দিত না, এই মুহূর্ত দিচ্ছে না। সেই জন্যই আমি প্রশ্নটা রাখছি যে আওয়ামী লীগের তৃণমূল কারা? যাদেরকে বলা হয় আওয়ামী লীগের প্রাণভোমরা, যাদেরকে বলা হয় আওয়ামী লীগের শক্তি, তারা কারা? তাদের কথা কি আজও এখন পর্যন্ত নেত্রী কানে পৌঁছানোর কোনো ব্যবস্থা করেছে এই নেতারা? নাকি এখনো তারা সেই সহমত ভাই লীগ চালু করে রেখেছে, যে তারা তাদের নির্দিষ্ট কিছু লোকজন দিয়ে কথা বলাবে, পরে ওনারা বক্তৃতা দেবে, এরপর নেত্রী বা কোনো সেন্ট্রাল লিডার বক্তৃতা দিয়ে মিটিং শেষ? আজকে থেকে আপনারা দাবি জানান যে সেন্ট্রাল লিডারদের সামনে আমাদের সময় দিতে হবে, যে আমরা 5 জন কথা বলবো, নেত্রীর সামনে আমরা 5 জন তৃণমূল কথা বলবে, যারা জেল খেটে এসেছে, যারা রাস্তাঘাটে মিছিল করছে, মিটিং করছে, কাঁপায়া রাখছে এখনো দেশে, সারা দেশে এখনো যেসব ছেলেপেলেরা নিজের জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে এখনো আওয়ামী লীগের স্লোগান তুলছে, তারাই আগে কথা বলবে। তারা কথা বলবে, কোনো নেতা না। এটাই হওয়া উচিত এবং এটার দাবি জানানো উচিত। এই জন্য আমি কথাটা বললাম। জয় বাংলা।